অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যে মেগা ভার্চুয়াল বৈঠক ছিল সেই বৈঠকে পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে মালদা ভোটে জেলার পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পূর্ব মেদিনীপুরে অল্প ব্যবধানে নিজেদের মধ্যে ঝগড়া করে হেরেছি, অর্থাৎ একেবারে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একটু পরিশ্রম করলে কাঁথিতেও আমরা জিততে পারতাম, এবার যতই খারাপ হোক 12টি আসনে জিততেই হবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, কি বললেন এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই দলীয় বৈঠকে? দেখো, আজকের দলীয় বৈঠকে প্রায় 4,500 তৃণমূল নেতা এবং নির্বাচিত সদস্যরা ছিলেন এবং সেই বৈঠকে 4টি জায়গা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কার্যত যে খারাপ ফল হয়েছে গত লোকসভা এবং গত বিধানসভায় তার জন্য দলের অন্তর্কলহকে তিনি দায়ী করেছেন। এই 4টি জায়গা হলো পূর্ব মেদিনীপুর, মালদা, বালুরঘাট এবং ডাবগ্রাম ফুলবাড়ি। এবং পূর্ব মেদিনীপুর নিয়ে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পূর্ব মেদিনীপুরে যে নিজেদের ঝগড়াতে আমরা হেরেছি এবং কাঁথিতে অল্প ব্যবধানে হেরেছি, আরেকটু সিরিয়াস হয়ে পরিশ্রম করলে, সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথিটা তৃণমূল জিততে পারত। যে গতবার 16টা আসনে তৃণমূল জয় পেয়েছে, এবার অন্তত 12টা আসনে জিততেই হবে, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এইভাবেই তিনি একদিকে অন্তর্কলহকে দায়ী করে দলীয় কর্মীদের, দলীয় নেতাদের তিনি চাঙ্গা করতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে পূর্ব মেদিনীপুর এবার আমাদের চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিকভাবে বিজেপিকে বিভস্ত আমরা করবই এবং ভোট এলে এরা গায়ের জোরে ভোট করে, এনআইএ সিবিআই পাঠিয়ে স্থানীয় নেতাদের গ্রেপ্তার করে মনোবল ভেঙে দেয়। এবার এই সমস্ত ষড়যন্ত্র রুখতে হবে। এবং দ্বিতীয় বিষয়, মাল্লা নিয়েও তিনি দলের স্থানীয় নেতাদের কোন্দলকে দায়ী করেছেন এবং বলেছেন যে মাল্লায় ফল অত্যন্ত খারাপ, ব্লক জেলা নেতৃত্ব এর জন্য দায়ী। যারা মন্ত্রী হয়েছেন, জেলার বড় নেতা হয়েছেন, তারা নিজেদের বিধানসভা হেরে যাচ্ছেন, নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে জিতিয়ে দিচ্ছেন। বিজেপি কংগ্রেস ভুল প্রচার করছে আর আমরা অন্তর্দ্বন্দ্ব করছি, কাউন্টার করতে পারছি না, আর এই কারণে বিজেপি এবং কংগ্রেস এই মালদাতে জিতছে, আমরা কিছু করতে পারছি না। এইভাবে আক্ষেপ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এবং ডাবগ্রাম ফুলবাড়ি নিয়েও তিনি বলেছেন যে 314 বুথে 277টা বুথে তৃণমূল হেরে গেছে, তাহলে কি করে এই ফল হলো? বালুরঘাটে 199 বুথে 181 বুথে তৃণমূল হেরে গেছে, তাহলে এত সরকার যে কাজ করলো তাহলে তার ফলটা কি হলো? তাহলে কি স্থানীয় নেতারা মানুষের কাছে পৌঁছতে পারছেন না? জনসংযোগে কোথাও ঘাটতি আছে নাকি তাদের আচার আচরণ মানুষকে ক্ষুব্ধ করেছে? কোচবিহারে যেখানে ভালো ফল হচ্ছে সেখানে ডাবগ্রাম ফুলবাড়ি বালুরঘাটে কেন তৃণমূল আটকে যাচ্ছে? এই নিয়ে আত্মসমীক্ষা করতে হবে, প্রয়োজনে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এই বার্তাটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় বৈঠকে দিয়েছেন। বেশ, আশাবুল, তোমাকে ধন্যবাদ। আমি দেবনারায়ণ সরকারের কাছে এইখানে আসতে যাব। তার মানে হচ্ছে যে মূল বিষয় হচ্ছে দেবনারায়ণ দা গোষ্ঠীদ্বন্দ্ব এমন একটা জায়গায় গিয়েছে তার জন্য একের পর এক বুথ হাতছাড়া হচ্ছে, একের পর এক বিধানসভা কেন্দ্র হাতছাড়া হচ্ছে। বারে বারে বার্তা দেওয়ার পরেও এই গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কংগ্রেস রাশ টানতে পারছে না। দেখো, এটা ঠিকই উনি যেটা বলেছেন, পূর্ব মেদিনীপুর, মালদা, ডাবগ্রাম ফুলবাড়ি আর বালুরঘাট, এই 4টে জায়গা ভালো জায়গায় ধরেছেন, কারণ ওরা সংগঠন করেন, জিনিসটা ভালো করে জানা। নিশ্চয়ই গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে এখন প্রশ্ন হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে না, গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় থাকে না? এই বিজেপি আজকে বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বলে সামনে এলো। এটা জানেন, এতদিন পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্বে দলের যে কত ক্ষতি হচ্ছে এটা কেউ টের পাননি। না না, শোনো, আজকে দেখো যখনই সভাপতি ঘোষণা করলো উত্তরবঙ্গে একজন বললো আমি এটা মানি না, পরিষ্কার পরপর চলে আসছে কিছু অংশে। এটা নিঃসন্দেহে বিজেপি নিয়ে তৃণমূল কংগ্রেসের কেন মাথা ব্যথা না, এই গোষ্ঠীদ্বন্দ্বকে স্বীকার করে নিচ্ছে অবশ্যই ভালো। তো না, আমি বলছি একবারও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন না যে বিজেপি অত্যন্ত সাংগঠনিকভাবে দুর্বল বলে আমাদের লাভ হচ্ছে। এ তো গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল কংগ্রেসের কি ক্ষতি হচ্ছে সেইটার তিনি বিশ্লেষণ, ইন্ট্রোস্পেকশন। অবশ্যই দেয়ার হ্যাভ বিন লুপহোলস, ইট নিডস টু বি রেকটিফাইড। অবশ্যই এইগুলো শোনো, সবগুলো যদি জিততে পারতো তাহলে ওরা তো 77-এ জিতেনি, বাকিগুলো তো তৃণমূল জিতেছে। সুতরাং সব পার্টি চায় যথাসম্ভব আরো বেশি জিততে। সুতরাং যেখানে লুপহোলসগুলো সেটা ধরেছে এবং সেইগুলোকে রিভাইভ করার চেষ্টা করছে, এটা স্বাভাবিক ব্যাপার। নিঃসন্দেহে এইভাবে চলতে গেলে আরো 12-13 মাস আছে, নিঃসন্দেহে অনেকটা রেকটিফাই করা সম্ভব। হ্যাঁ, একটা বিষয়, দুটো বিষয় এখানে অব্র আমি খুব ইন্টারেস্টিং এখানে আনতে চাইবো। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিশেষত পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কাঁথিতে আমরা জিততে পারতাম, যত খারাপই হোক 12টা আসনে জিততেই হবে। তার মানে একেবারে সব থেকে খারাপ ফল হচ্ছে 16টার মধ্যে 12টা আসন যদি তৃণমূল কংগ্রেস জেতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, আমি বলছি শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে মিথটাই তো একেবারে দর্পচূর্ণ হয়ে যাবে। তার মানে শুনুন না, মিথ কোথায় দর্পচূর্ণ হয়েছে সেটা আগে বুঝুন। লোকসভার ইলেকশনের নিরিখে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে
যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখানে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপি জিতে গেছে এবং তৃণমূল হেরে গেছে, তৃণমূল পিছিয়ে। তাহলে ওনাদের এই যুক্তি দিয়ে কি ধরে নেব যে ভবানীপুরে গোষ্ঠী কোন্দলে এমন অবস্থা জেরবার এবং সেই গোষ্ঠী কোন্দল সামলাতে পারেননি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে এখানেও বুথ সভাপতিগুলিকে লাথি মেরে সরিয়ে দিন, এখানেও কাউন্সিলরগুলোকে লাথি মেরে সরিয়ে দিন। আসলে বিষয়টা হচ্ছে জনভিত্তি আর নেই দাদা। তৃণমূলের দাদারা দিদিরা শুনে নিন, মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে। যেই দুর্নীতি, যেই ধরনের মানে কুকর্ম আপনারা করে গেছেন বছরের পর বছর, মানুষ আপনাদের ওপর বিতৃষ্ণ। মানুষ সুযোগ খুঁজছে আপনাদেরকে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। ওই বুথ সভাপতি বলতেই পারো, তার উত্তর দেবনারায়ণ সরকার দেবেন, কিন্তু আমি বলছি জেলা সভাপতি থেকে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে যে জায়গাগুলো গেল, বিজেপির সংগঠন নিয়ে যেরকম পরিস্থিতি, যে টার্গেট অমিত শাহ আগের সফরে এসে দিয়ে গেছিলেন, ধারে কাছে তোমরা পৌঁছতে পারো না। আমি বলছি এগুলো কি খুব বিজেপির জন্য, আমি বলছি সাংগঠনিক দিক থেকে খুব স্বাস্থ্যকর জায়গা কি? বিজেপি, আপনার যুক্তি আমি ধরে নিচ্ছি, ধরুন তর্কের খাতিরে, বিজেপি এতটা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে আছে যে ভবানীপুরে লোকসভার ভোটে 8টার মধ্যে 5টা ওয়ার্ডে আমরা জিতে গেলাম। তাহলে মানে আপনার যুক্তিটা দাঁড়াচ্ছে না, তার মানে এগুলো কটু কথা। তাহলে এটা নিয়ে আর উত্তরটা কি দেবো বলুন? হ্যাঁ, দেবনারায়ণ দা, ভবানীপুর এক জায়গায় দাঁড় করায় থাকছে, একটা জিনিসে দাঁড় করা নিঃসন্দেহে ওখানে একটা ভাষাগত সমস্যা আছে, নিশ্চয়ই আছে। অস্বীকার করছি না, অস্বীকার করছি না, তাতে সমস্যা মানে, কিন্তু এটাও জানো, এটাও জানো ভাষাগত সমস্যা মানে না 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 ভাষাগত সমস্যা মানে কি? শোনো শোনো, তোমার একটা কথা বলি, ভাষাগত না না সমস্যা মানে কি তোমাকে বলছি? একটা কথা বলি, লোকসভা বিধানসভায় একই ভোট হয় না। ভাষাগত সমস্যা মানে কোথায় নামলে তোমরা কি বলতে চাইছো? নিশ্চয়ই কি নিশ্চয়ই কি? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কি? আচ্ছা, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে, আমি দর্শকদের একবার জানিয়ে রাখি, একের পর এক আপডেট আসছে। এই কিছুক্ষণ আগে বলছিলেন না যে কাউন্সিলরদের, বুথ সভাপতিদের সেখান থেকে সরিয়ে দিতে হবে যেখানে হেরে যাচ্ছে। এইখানে খবর পাওয়া যাচ্ছে যে ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেসব বিধানসভায় 70% ভোটে হার, সেখানে বুথ এবং অঞ্চল সভাপতিকে সরিয়ে দিতে হবে, বদল করতে হবে। আমি আরেকবার বলবো, যে সমস্ত বিধানসভায়, মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে যেসব বিধানসভায় 70% ভোটে হার, সেখানে বুথ এবং অঞ্চল সভাপতিকে বদল করার স্পষ্ট নির্দেশ আজকে ভার্চুয়াল বৈঠকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক ক্ষেত্রে, সেটা পূর্ব মেদিনীপুর হতে পারে, মালদা হতে পারে, একাধিক জেলার পারফরমেন্স নিয়ে ভীষণ ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকম 4টে জেলার কথা তিনি আজকে বৈঠকে বলেছেন, যেখানে পূর্ব মেদিনীপুর, মালদা, জলপাইগুড়ি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, আমি এইখানে একবার আসতে চাইবো কনিনিকাদির কাছে এই প্রসঙ্গে, যে একটা তো মূল বিষয়টা ছিল কনিনিকাদি, যে একদম ভোটার লিস্টে যে ভুতুরে ভোটারদের দাপাদাপি, সেইটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট একেবারে মাইক্রো লেভেলে পর্যন্ত কাজ করার নির্দেশ দিচ্ছেন। এই যে আপনারা বিরোধীরা মাঝে মধ্যে অভিযোগ করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে কিন্তু টিম অভিষেক এবার থেকে রাস্তায় নামছে, তা কোথাও বনাম নেই, একেবারে একসঙ্গে তারা কাজ করছেন এবং সাংগঠনিক দিক থেকে পুরো দায়িত্বটা কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাচ্ছে। সেই ওদের দল, ওরা লেজায় কাটবে না, মাথায় কাটবে না, শেষে কাটবে, ওরা ঠিক করুক। আপনাদের উদ্বেগটা বাড়ছে, ওরা ঠিক করুক, আমাদের উদ্বেগ বাড়ার কিছু নেই তো, কিছুই উদ্বেগ বাড়ার নেই। ওরা ইউনাইটেড থাকলে, মধ্যে যদি গোষ্ঠীকোন্দল না থাকে এবং যদি একসঙ্গে কাজ করে, এ তো বিরোধীদের মানে না, কিছু অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। শাসক দলের মধ্যে গোষ্ঠীকোন্দল থাকলে ওদের তো ওই তো নীতি, আরে ওই তো দুর্নীতি নিয়ে চলছে, এরাও চুরি করছে, ওরাও চুরি করছে, এও চুরি, ও চুরি, তাতে কি নিজেদের মধ্যে গোষ্ঠীকোন্দল থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে যদি নাটশেল বলা যায়, শুনুন না একটু নাটশেল যদি বলা যায়, তাতে যদি এই যে গোষ্ঠীদ্বন্দ্বটাকে সরিয়ে রেখে একত্র যদি কাজ করা যায়, যে শতাংশ ভোট বামেরা কংগ্রেস পেয়েছে সেটাও তারা পাবে না। কে বললে পাবে না? মনে হচ্ছে ওদের মধ্যে থেকে ওই গোষ্ঠী কোন্দলের মধ্যে ওরা মনে হয়, তারপরে কে দাঁড়িয়েছে, কজন ওদের ওই ভোট কেটেছে, কে প্রশ্ন আছে কি কোনো সেই ধরনের কথা কি আছে? আসলে প্রশ্নটা তাই না, প্রশ্নটা হচ্ছে কে কি গোষ্ঠী কোন্দল, কে কাকে মারছে, কে কাকে মারছে না, সেটা বড় কথা না। মরছে ওরাই, মারছে ওরাই, মরছে। আর আমি বলছি যে তার মধ্যে দিয়ে আসলে ওই যে নিজেরা ইউনাইটেড থাকুক কি ভেঙে যাক, প্রশ্ন নীতির প্রশ্ন, যে দুর্নীতি, যে চুরি এরাও করে, ওরাও করে, যে চুরি করছে এরাও, ওরাও, ফলে এইটা আলাদা কথা, এইটা দুর্নীতি আসলে বাড়ছে। না না, আমি বলছি মানে শূন্যের ভিতর ঢেউ
শঙ্খ ঘোষে লিখেছিল শূন্যকে জানো শুধু, শূন্যের ভিতরে এত ঢেউ আছে সেটা জানো না তো। ঠিক। শূন্যকে একদম, জানো শুধু, একদম ঠিক। শূন্যের ভিতরে এত একদম ঢেউ ঠিক কথা, সেটা ঠিক কি কথা। জানো না তো। ঠিক। তার মানে শূন্যের শূন্যের ভিতরে মধ্যে ঢেউটা ঢেউ আপনারা আছে, দেখতে শিখুন। মাইনাস হয়ে যাচ্ছে। আপনারা শঙ্খ দেখতে ঘোষের শিখুন। বক্তব্য তারা শূন্যের ভেতর ঢেউর মধ্যে ঢেউ খেলছে। না। আর তাহলে আর- আপনি আর আপনি নিচে তাহলে যাওয়ার বুঝতে নেই। পারেননি। CPM শূন্যের এর ভেতর আর ঢেউ নিচে মানে যাওয়ার মাইনাস নেই। হয়ে যাওয়া বলেননি। একেবারে শূন্যের ভেতর স্টেশনের ঢেউ মানে স্টেজে উঠে গেছে। কল্লোল বলেছেন, শুধু কল্লোল। শক্তিটুকু কল্লোল। তরঙ্গ বলেছেন। মিডিয়ায় শুধু তরঙ্গ শক্তিটুকু আছে, বলেছেন। বাজে জায়গা থেকে সরে চলে রাস্তায় জলের আছে। কুতুব বেশ নাই। বেশ 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 আমি রাস্তায় এখানে রাস্তায় অগ্রসেনের সবসময় কাছে আছে। আসবো, কিন্তু এই যে আজকে বৈঠক, আমি বলছি এই গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে কি নির্দেশ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে সকলের নজর ছিল। বিকেল 4টে থেকে বৈঠক, প্রায় 2 ঘন্টা বা তারও কিছুটা বেশি সময় ধরে এই বৈঠক শুরু হয়েছে, বৈঠক চলেছে, বৈঠক শেষ হয়েছে। আর কি কি আপডেট উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি থেকে জানবো। উজ্জ্বল, কি বললেন, বিশেষ কি বার্তা আজকে নির্দেশ দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকের এই যে বৈঠক, এটাকে দুটো পার্টে ভাগ করা যেতে পারে। প্রথম অর্ধটা হচ্ছে একেবারে ভুয়ো ভোটারকে চিহ্নিত করা এবং সেই কাজ কিভাবে করবে সেই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন এবং একটা কমিটি গঠন করা হচ্ছে একেবারে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত। প্রথমে জেলা স্তর, তারপরে ব্লক স্তর, তারপরে পঞ্চায়েত স্তর। যে কমিটি একেবারে আলাদা একটি কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে একেবারে 2026-এর নির্বাচনের আগের দিন পর্যন্ত, যারা মূলত এই ভোটার তালিকার বিষয়েই কাজকর্ম করবেন এবং তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেবে আইপ্যাক, যদিও আইপ্যাকের কারা যাবেন, কারা কি করবেন সেই বিষয়টা আগে থেকে জেলা নেতৃত্বকে জানানো হবে এবং একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া হয়েছে। আইপ্যাক সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেটা জানাতে হবে। অর্থাৎ প্রথম পার্টটা কিন্তু মূলত ভুয়ো ভোটারদের বিষয়গুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হয়েছে এই তালিকায় সেটাও তিনি বোঝানোর চেষ্টা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদাহরণ দিয়েছেন যে দিল্লিতে একেবারে নির্বাচনের 1 মাস আগে 4 লক্ষেরও বেশি নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছিল, যেটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দল আপ থেকে শুরু করে বাকিদের নজর এড়িয়ে যায়। এমনকি মহারাষ্ট্রে 44 লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছিল এবং সেটাও কিন্তু বিজেপির একটা কৌশল। এবং তিনি সতর্ক করেছেন যে দীর্ঘদিন ধরে এখানে যে এজেন্সি নানাভাবে ঘুরে ফিরে এসেছে তাদের হাত দিয়ে কিন্তু এই কাজটা হয়েছে। এটা অত্যন্ত পরিকল্পনা মাফিক একটি বিজেপির কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় ধরতে না পারলে বড় বিপদ হয়ে যেতে পারত, কিন্তু এখন যখন চিহ্নিত করা গেছে শেষ পর্যন্ত একটাও এরকম ভুয়ো ভোটার থাকবেন না, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের চিহ্নিত করতে হবে। এটা হচ্ছে একটা পার্ট। দ্বিতীয় পার্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সাংগঠনিক বিষয়। সাংগঠনিক বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণত যেগুলো বলেন যে প্রত্যেকটা কর্মীর কাজকর্মের দিকে কড়া নজরদারি থাকছে, অর্থাৎ কর্মীরা কে কোথায় কি করছেন সেই বিষয়টা কিন্তু তাদের নজরের মধ্যে আছে এবং একই সঙ্গে যে অঞ্চলগুলোতে তারা পিছিয়ে পড়েছেন কিভাবে সেই অঞ্চলগুলোতে এগিয়ে আসা যায়, যারা ধারাবাহিকভাবে খারাপ ফল করছেন সেখানে কিভাবে ডেভেলপ করা যায়, এই নিয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট কিছু গাইডলাইন তৈরি করে দিয়েছে। বেশ উজ্জ্বল, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি এইখানে অব্দর কাছে আসতে যাবো। তার মানে হচ্ছে ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় আসল রোগটা ধরেছিলেন, যে ভুতুরে ভোটার। যে কৌশলে তোমরা দিল্লি এবং মহারাষ্ট্রে সাফল্য পেয়েছো সেই কৌশল, সেই ওষুধ এখানে তোমরা কাজ করার চেষ্টা করছো অব্র, কিন্তু সেটা কোনো মতেই হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট একেবারে জেলা স্তরে একেবারে ব্লক স্তরে পর্যন্ত কমিটি গঠন করে দিচ্ছেন এবং শেষ পর্যন্ত ভুতুরে ভোটার খোঁজার কাজটা চলবে। ফলে ওই সাফল্য দিল্লি এবং মহারাষ্ট্রের ওষুধ এখানে তোমরা কাজ করতে পারবে না। সুব্রদা বারবার শঙ্খ ঘোষের কবিতা কোট করছেন, কোথায় কবি কুণাল ঘোষের কথাগুলো তো কোট করেন না একবার দেবনারায়ণ দা? এই কুণাল ঘোষই তো প্রিজন ভ্যানের সামনে কপাল চাপড়ে বুক চাপড়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর চোর চোর। তাহলে এই দলের যে প্রধান মুখপাত্রের সাথে কত বছর আগে চিহ্নিতকরণ করে দিয়েছে যে চোর দলের মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কি হয়েছে? চুরি আরো করেই গেছে। তো এই দলের কি চিহ্নিত করলো না, কারোর 5 পয়সা দিয়ে সেটা চিন্তা করে না, বিশ্বাস করুন কেউ কিচ্ছু সেটা নিয়ে চিন্তিত নয়। আমার বক্তব্য হচ্ছে না চিন্তা, তার কারণ এই ভূত ঢোকানোর কাজ তো বিজেপি করছে। তৃণমূলের তো এটাই অভিযোগ, আজকে সাংগঠনিক বৈঠকেও একই বিষয় উঠে এসেছে। ঢুকিয়েছে এরা ভোটার লিস্টে, বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে ওই জাকির মডেল, রত্না বিশ্বাস মডেলে ভোটার লিস্টে ঢুকিয়েছে এরা। আমাদের রাজ্য এই জায়গায় চলে গেছে, আমরা দেখতে পাই একজন স্বনামধন্য ব্যক্তি মৃত্যুর পরে সে ভোট দিয়ে যান, ওই ভোটটা নিশ্চয়ই তৃণমূলকেই দিয়েছিলেন, কারণ এই নোংরামি আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসই করে। তারপর
তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা নর্দমার এইসব কথা বলার কোনো দায় মানে হ্যাঁ। কোনো জায়গায় One liner, দেবনাথ। লজ্জা হ্যাঁ। আচ্ছা একটু গণতন্ত্রের লজ্জা। ঠিক আছে না যদি ঠিক থাকে নেই। না তো এবার ধরো না ঠিক নেই। না তোমাদের এবার আপনি কুণাল তোমার- ঘোষ না, না, করুন। এবার তো কথা বলো এবার কুণাল ঘোষ করুন। না ঠিক আছে কুণাল করুন আমার প্রশ্ন কেন আপনার দলের- না না আচ্ছা, তোমার বলতে খুব- দাও, আমার- দেবনাথদাকে বলতে দাও, না, আমাকে বলতে না, দাও, বলতে হ্যাঁ। দাও। আজকে তুমি ঠিক আছে তোমার যে কটা যদি ইয়ে করে রোহিঙ্গা ধরতে পারো ধরো না ধরে সেখান থেকে বার করো না, এটা তো কুণাল ঘোষ পরিচ্ছন্ন বলেনি। না বললে তো হবে এটা তো না। কুণাল ঘোষ তৃণমূল- বলেনি। এই যে 44 এটা তো লক্ষ কুণাল ঘোষ ঢুকাচ্ছ, বলেনি। ওই 4 লক্ষ ঢুকাচ্ছ ভোটার এই কার্ড বানিয়ে তো লোকগুলোকে দিচ্ছে বাদ দাও। আপনারা। তোমরা যদি ধরো দায়িত্ব নিয়ে ভোটার ধরো, কার্ড তো বানিয়ে দিচ্ছেন তৃণমূল আপনারা। রিভাইজ করো। আপনারা তোমার বলেন, এই dialogue যে দিচ্ছেন। টিভিতে বলে বেশ, লাভ বেশ, হয়। বেশ, আমি বলছি এইখানে থাকে কিন্তু ভালো। উল্লেখ করার বিষয় শুভেন্দু অধিকারী কি এই জন্য বলছেন যে ভোটার কার্ড এবং আধার কার্ড লিংক করে তারপরে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট করার আগামী মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন তারা গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং যিনি সিইও আধারের ইউআইডিএআই এর তাদের বৈঠকে ডেকেছেন, ফলে সেই দিকে লিঙ্কের পর্যায়ে যাচ্ছে কি? আচ্ছা, একে অপর দিকে অভিযোগ করছিলাম এইখানে একটা বিরতিতে যেতে যেতে স্মরণ করিয়ে দেব আলোরানী সরকারের কথা। এই আলোরানী সরকার যিনি নাকি বাংলাদেশের নাগরিক, তৃণমূলেরও প্রার্থী ছিলেন, আবার বিজেপিরও প্রার্থী ছিলেন। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি।